এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শহুরে রাজপথ কিংবা গ্রামের মেঠোপথ সব জায়গায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী ইশতিহার নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট বাগিয়ে নেবার জন্য তাদের যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ক্ষেত্রে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো, তাদের যে ভাবনা, সেগুলো ভোটারদের সাথে আলোচনা করছেন, ভোট প্রার্থনা করছেন। আজ এই ভোটের পথে বাংলাদেশের যে বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত আছেন আবু নাঈম খান বিপ্লব, যিনি বাসদের মই প্রতীকে নির্বাচন করছেন এবং তিনি বাসদের কেন্দ্রীয় সংসদের বর্ধিত ফোরামের সদস্য। আবু নাঈম খান বিপ্লব, আপনাকে ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ভোটের পথে অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে শুরুতেই শুভেচ্ছা জানাই। আমি এবার বাসদের পক্ষ থেকে প্রার্থী। আমি এর আগেও 2টা নির্বাচন করেছি। তো আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সবসময় সমাজের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের জন্য লড়াই সংগ্রামে নিয়োজিত থাকি। আমরা মনে করি যে নিপীড়িত শোষিত মানুষের অধিকার রক্ষার জন্য একটা সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবর্তন দরকার। সেটা একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এই সংকটগুলি সমাধান করা যায়। তাই আমরা এই নির্বাচনে লড়ছি এবং এই নির্বাচনে আমরা প্রত্যাশা করি সমাজের শোষিত বঞ্চিত মানুষ তারা আমাদেরকে ভোট দিবে। সমাজের নাগরিকরা যারা আছেন তারা আমাদের ভোট দিবেন, আমাদেরকে নির্বাচিত করবেন এবং আমরা সংসদে গিয়ে তাদের পক্ষে আমরা লড়াই করব, কথা বলবো। জনাব বিপ্লব, আপনি এই নির্বাচনের যে 5 আসন, এই 5 আসনে নিশ্চয়ই গণসংযোগ করছেন। সেখানে যারা সাধারণ ভোটার রয়েছে তারা আপনাদের কাছে আসলে কতটুকু আন্তরিকভাবে মিশছে এবং তাদের কি আসলে পরিবর্তনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ভোটাররা কি বলছে? আমরা জানি যে বৃহৎ কয়েকটি রাজনৈতিক দলের প্রতীক নিয়েই আসলে মানুষের একটা আগ্রহ থাকে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের মধ্যে পরিবর্তনের একটি চিন্তা সচেতন মহলে এসেছে, কিন্তু একেবারে যারা সাধারণ ভোটার, যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তারা আসলে এই পরিবর্তনের ভাবনাটা আসলে কতটুকু ভাবছেন? আপনি ঠিকই ধরেছেন। 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। একটি 16 বছরের স্বৈরতান্ত্রিক শাসন, এই শাসনের অবসান। প্রথমে ছাত্ররা আন্দোলন গড়ে তোলে এবং এই ছাত্রদের পাশে যখন শ্রমিক জনতা যুক্ত হয় তখনই এই আন্দোলন একটি সফল পরিণতির দিকে যায়। ফলে একটা স্বৈরাচারী শাসন পরিবর্তিত হয়েছে, পতন ঘটেছে। সেখানে কয়েকটা বিষয় কাজ করেছে। একটা সাধারণ শ্রমিক কেন গিয়েছে এই আন্দোলনে? কারণ এটা তো ছাত্ররা শুরু করেছিল। কারণ স্বৈরতান্ত্রিক শাসনের সময়ে আমাদের দেশের শ্রমিক, মেহনতি সাধারণ মানুষ তারা অধিকার বঞ্চিত ছিল। ফলে তারা ভেবেছে স্বৈরাচারের পতন হলে তারা তাদের অধিকারগুলি পাবে। সেক্ষেত্রে আপনারা দেখেছেন আন্দোলনের সময়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। আবার যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। ফলে মানুষের মধ্যে এখন এই সময়ে খুবই প্রত্যাশা এটা যে আমরা অতীতের মতো শাসন চাই না। আমরা ভোটের সময়ে আমাদের কাছে আসবে, কিন্তু ভোটের পরে তাদেরকে পাওয়া যাবে না। যারা জনগণের লড়াই সংগ্রামে নাই, শিল্পপতি পরিচয়ের কারণে, অনেক টাকার মালিক পরিচয়ের কারণে তারা প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাবে এবং সংসদকে বাস্তবে একটা কোটিপতিদের ক্লাবে রূপান্তরিত করবে। সাধারণ নাগরিকের সংকট সমস্যা নিয়ে কথা বলবে না। ফলে মানুষ এখন একটা পরিবর্তন চায়। মানুষ সমস্ত বিষয়কে নতুন করে দেখার চেষ্টা করছে। বিশেষ করে আপনারা খেয়াল করেছেন যে গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। তাহলে সেই মানুষের মধ্যে এবার নতুন একটা উদ্যম, নতুন একটা আশা যে তারা প্রথম ভোট দিতে যাবে এবং আগের মতো শাসকদের বা আগের মতো নেতৃত্বকে তারা ভোট দিবে না। তারা যারা জনগণের জন্য কাজ করে, জনগণের জন্য লড়াই সংগ্রাম করেছে, সেই ধরনের মানুষগুলিকেই তারা বেছে নিবে বলে আমাদের মনে হচ্ছে। বৃহৎ রাজনৈতিক দলগুলোর অনেক বেশি অর্থের যোগান রয়েছে, তাদের অনেক বেশি পেশি শক্তি রয়েছে। সেই জায়গায় আপনি কি মনে করেন যে আপনার যে নির্বাচনী লড়াইটা, সেটা তাদের সাথে একটা অসম লড়াই এবং তারা এটির যে প্রভাব, পেশি শক্তি কিংবা অর্থের যে শক্তির, সেই প্রভাবকে বিস্তার করছে কিনা? আপনি 5 আসনে কেমন পরিবেশ পেয়েছেন?
জি, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেই বিষয়টি দেখছি। যেমন এখন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন যখন আরপিও সংশোধন করে তখনই আমরা কিছু কথা বলেছিলাম যে একজন প্রার্থী, সাধারণ মানুষ কি প্রার্থী হতে পারবে, সেই সুযোগ কি আছে? আমরা তখন আরপিওর এই সংশোধনীটার বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে একজন প্রার্থীর জামানত বাবদ সর্বোচ্চ 5,000 টাকা রাখা উচিত। কারণ আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক, তারা দরিদ্র মানুষ। এরকম একটা মানুষও তো জনগণের সেবা করতে চাইতে পারে, জনগণের জন্য কাজ করতে চাইতে পারে। শুধু টাকার কারণে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না। কারণ আপনারা দেখেছেন এবার 50,000 টাকা হলো সেখানে জামানত দিতে হচ্ছে। ফলে প্রথম যে কর্মসূচি, সেখানেই গরিব মানুষ বাদ পড়ে যাচ্ছে। তারপরেও আরও কতগুলি বিষয় আপনারা খেয়াল করছেন, বিগত নির্বাচনগুলিতে এরকম ছিল, ফলে প্রতিবাদ এটা উঠেছে যে নির্বাচনটা যাতে টাকার খেলা না হয়, নির্বাচনটায় যাতে পেশি শক্তি প্রভাব বিস্তার করতে না পারে, নির্বাচনে যাতে সাম্প্রদায়িকতার ব্যবহার, ধর্মের রাজনৈতিক ব্যবহার না হয়, এ বিষয়গুলি আমরা সবসময় বলেছি। এবার নির্বাচনে আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরিণতিতে এই নির্বাচনটা এসেছে। ফলে এই বিষয়ে শক্ত পদক্ষেপ নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে থাকবে। কিন্তু আমরা এই নির্বাচন শিডিউল ঘোষণার আগেই দেখলাম যে যারা নির্বাচন করবে সম্ভাব্য প্রার্থী, তারা কোটি টাকা নিয়ে নেমেছে। আর শিডিউল ঘোষণার পরেও এখন যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তখনও আমরা যখন ভোটের জন্য মানুষের কাছে যাচ্ছি, আমরা রাস্তা দিয়ে যখন চলছি, প্রচারণা কার্যক্রম চলছেই, তখন আমরা বুঝতে পারি যে এখানে টাকার খেলা চলছে। ফলে টাকার খেলা বন্ধ করার যে আকাঙ্ক্ষা মানুষের, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা আরও দৃঢ় ছিল মানুষের, আমরা সেটার ব্যত্যয় পুরোপুরিভাবে দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে নানান জায়গায় যারা বড় প্রার্থী, তথাকথিত বড় প্রার্থী হিসাবে পরিচিত, তারা নানানভাবে সেখানে শক্তি প্রয়োগ, এখনও সরাসরি কোনো মারামারির ঘটনা ঘটে নাই, কিন্তু সেটার একটা আবহাওয়া আমরা দেখছি বিভিন্ন জায়গায়, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আর এরপরে তো আছে সাম্প্রদায়িকতা বা ধর্মের রাজনৈতিক ব্যবহার। ধর্ম পালন এক জিনিস, আর রাজনীতির প্রয়োজনে ধর্মকে ব্যবহার করা আরেক জিনিস। এই সমস্ত বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কোনো দৃঢ় পদক্ষেপ আমরা দেখছি না। আমরা অভিযোগ তুলছি, আমরা প্রতিদিনই মিডিয়ায় যখন বক্তব্য রাখি তখন এই বিষয়গুলি বলি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে নামকাও আসতে কিছু জরিমানা তারা করছে, কিন্তু এগুলি বন্ধ করার জন্য যে শক্ত পদক্ষেপ, এটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে যেই লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আমরা বলেছি, আমরা এটা ঠিক লেভেল পাচ্ছি না। প্রত্যেকটি নির্বাচনে যে অবৈধ অস্ত্রের ব্যবহার, এটি নির্বাচনকে শঙ্কিত করে এবং সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেয়। এবার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের যে থানাগুলো থেকে অবৈধ বা বৈধ অস্ত্র যেগুলো লুট হয়ে গিয়েছে, অবৈধ অস্ত্র তো সেভাবে উদ্ধারই হয়নি এবং বৈধ অস্ত্র যেগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। নির্বাচনে সেগুলোর ব্যবহার হতে পারে বলে কি আপনি শঙ্কা বোধ করছেন কিনা? জি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সারা দেশের বেশ কিছু জায়গায় সংঘাত, মারামারি এবং মৃত্যুও ঘটেছে। এবং আমরা এখনও নির্বাচনের প্রচারণার জন্য যখন যাচ্ছি, তখন ভোটাররা আশঙ্কা প্রকাশ করছে নির্বাচনটা কি হবে। কারণ চারদিকে এমন একটা পরিবেশ আছে, বিশেষ করে একটা বিষয় যেটা বললেন যে গণ অভ্যুত্থানের সময় যে অস্ত্রগুলি লুট হয়েছে, এই অস্ত্রগুলি কিন্তু উদ্ধার করা যায় না, খুব সামান্য উদ্ধার হয়েছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এটা কিভাবে বলেন যে এই অস্ত্রের ব্যবহার আমরা নির্বাচনে দেখব না, এই দৃঢ়তা তিনি কোত্থেকে পান, এটা আমরা বুঝতে পারি না। ফলে মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা হলো অস্ত্র যেটা লুট হয়েছে সেটা আবার আসতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। আর গোটা পরিবেশের মধ্যে এমন একটা পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে যে নির্বাচনের দিন আবার বড় কোনো সংঘাত ঘটে কি না। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গত এই সরকারের শাসন যে 16 মাস তার যে 16 মাস না 18 মাস তার যে শাসন, এই শাসনের সময় যেই পরিমাণ মব, সন্ত্রাস, হত্যা,
তারপরে সাম্প্রদায়িক হামলা এগুলি সংগঠিত হয়েছে, সরকার এগুলি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং অভিযোগ উঠেছে যে সরকারেরও এই সমস্ত বিষয়ে প্রশ্রয় আছে। ফলে নির্বাচনে সেটার আবার ব্যবহার হবে না এটা আমরা বলতে পারছি না, বরং এই আশঙ্কা মানুষের মধ্যে আছে। সুষ্ঠু নির্বাচন যদি হয় আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এবং আপনার কি ইশতিহার আছে যেটি আসলে জনগণ আপনাকে দেখে বা বিবেচনায় রেখে ভোট দেবেন? আমরা নিশ্চয়ই আশাবাদী। বিশেষ করে আমি যে বিষয়গুলো এতক্ষণ বললাম, যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড যদি হতো এবং সমস্ত মানুষের অংশগ্রহণ এবং কার্যক্রম প্রচারণায় যদি একটা সমতা বিধান করতে পারত, তাহলে আমরা অবশ্যই সেখানে বিজয়ী হয়ে বেরিয়ে আসতাম। কারণ সাধারণ মানুষ, আমাদের দেশের অসচেতন মানুষ, তারা ভোটকে বিগত 54 বছর আমাদের দেশে ভোটের সময়ে তারা কোত্থেকে টাকা পাবে এরকম একটা ব্যাপার অনেকের মধ্যে কাজ করে। ফলে আপনার যদি টাকার ব্যবহার থাকে তাহলে আমাদের মতো একটা প্রার্থীর বের হয়ে আসা কঠিন। তো আমি যেটা বলবো যে আমরা বিগত সময়ে আমার বয়সের কথাই যদি ধরেন, আমি রাজনৈতিক আন্দোলনে আছি 36 বছর। 36 বছর যাবৎ আমি রাজনৈতিক আন্দোলনে আছি, জনগণের মাঝে আছি। বিশেষ করে শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রাম এটা সবসময় বাসদ ছিল এবং ব্যক্তিগতভাবে আমি এটাই ছিলাম। শ্রমজীবী মানুষ, শোষিত বঞ্চিত মানুষের একটা আস্থা আছে আমাদের উপরে। তো সেক্ষেত্রে শুধু শ্রমজীবী মানুষও না, নারায়ণগঞ্জের আপনারা বিগত সময়ের যত নাগরিক আন্দোলন দেখেছেন, সেই নাগরিক আন্দোলনে বাসদ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় আমি সেখানে ছিলাম। আপনারা এখানে এই যানজটের কথা বলেন, আপনার এই নারায়ণগঞ্জে জলাবদ্ধতার কথা বলেন, পয় নিষ্কাশনের কথা বলেন, গ্যাসের সংকটের কথা বলেন, এবং আমাদের এখানে হত্যা খুন এই ধরনের যে ঘটনা, বিশেষ করে ত্বকী হত্যার পরে আমাদের দেশে এই হত্যাকাণ্ড বন্ধের জন্য, গুম বন্ধের জন্য যে আন্দোলন, নাগরিক আন্দোলন, এই সমস্ত আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। এবং আমি নির্বাচনের প্রাক্কালে এই কথাগুলি বলতে চাই যে আমার প্রধান যে প্রতিশ্রুতি, আমাদের দলের একটা জাতীয় ভিত্তিক একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা আছে। আবার আজকে জেলা প্রশাসন প্রত্যেক প্রার্থীকে ডেকে তার যে ব্যক্তিগত ইশতেহার সেটা ঘোষণা করতে বলা হয়েছিল। আমি সেখানে বক্তব্য রেখেছি, আমার ইশতেহার বলেছি। সেক্ষেত্রে আমি কয়েকটা বিষয় বিশেষভাবে বলেছি যে আমাদের এখানে শিল্প শহর, শ্রমজীবী মানুষের বাস, গরিব মানুষের বাস বেশি, ফলে তাদের উন্নতির উপরই নির্ভর করে নারায়ণগঞ্জের উন্নতি। এবং সেক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য তাদের ন্যায্য মজুরি পাওয়া, তাদের জন্য একটা রেশনের ব্যবস্থা করা, এটা আমরা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় থেকে বলে আসছি। শ্রমিকের জন্য রেশন, এবং বর্তমান সরকার প্রতিশ্রুতিও দিয়েছিল শ্রমিকের জন্য রেশন দিবে, কিন্তু যেই পরিমাণ দ্রব্যমূল্য আমাদের দেশে, রেশন ছাড়া কোনো বিকল্প নাই। ফলে শ্রমিকের রেশন, স্বল্প মূল্যে তার আবাসন এবং বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করা, শ্রম হাসপাতাল প্রতিষ্ঠা করা, এইগুলি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। এর পাশাপাশি আমি যেটা বলতে চাই যে নাগরিক জীবনের দুইটা গুরুত্বপূর্ণ দিক, একটা হলো শিক্ষা আর একটা হলো চিকিৎসা। এখন শিক্ষাক্ষেত্রে চরম বৈষম্য চলছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির খুবই জীর্ণ দশা। ফলে আমার কর্মসূচির মধ্যে থাকবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা, প্রাইমারি, হাই স্কুল, উচ্চ মাধ্যমিক এগুলিকে বৃদ্ধি করা এবং এগুলির মান উন্নয়ন করা, প্লাস আমাদের এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অনেক দিনের দাবি। নারায়ণগঞ্জ ঢাকার পাশের গুরুত্বপূর্ণ শহর, সবচেয়ে ধনী জেলা বলে পরিচিত, এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাহলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এখানে একটা মেডিকেল কলেজ করার উদ্যোগ হয়েছে, আমরা এর জন্য অনেক দিন যাবৎ আন্দোলন করতেছিলাম, এটা আবার বন্ধ হয়ে আছে। তা মেডিকেল কলেজটা এখানে চালু করা, পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে এটা আমরা বলতেই হয় যে একটা মানুষ যদি হসপিটালে গিয়েও চিকিৎসা নেয়, সরকারি হসপিটালে, তার পকেটে মিনিমাম 5,000 টাকা নিয়ে যেতে হবে। কারণ ওখানে সে 10 টাকা টিকিটে চিকিৎসা পায় ঠিকই, কিন্তু তার পরীক্ষা করতে হয় 5,000 10,000 টাকা। তাহলে সরকারি হাসপাতাল নারায়ণগঞ্জে যেগুলি আছে সেগুলির মান বৃদ্ধি করা, পরীক্ষার ব্যবস্থা হসপিটালে করা, বিশেষায়িত ডাক্তারের উপস্থিতি বাড়ানো,
মানুষের যেই রোগগুলির বেশি সেই রোগের জন্য বিশেষায়িত ডাক্তার দেয়া, আবার নারায়ণগঞ্জ 5 আসনেটা বন্দর সহ, নারায়ণগঞ্জ সদর সহ নারায়ণগঞ্জ 5 আসন বন্দরে আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। তো সেখানে খুবই জরাজীর্ণ চিকিৎসার অবস্থা। তাহলে বন্দরে একটা হাসপাতাল করা, অন্তত 200 শয্যার একটা হাসপাতাল করা এবং সেখানে বিশেষায়িত ডাক্তার দেওয়া, ফলে এখানে যদি ফ্রি চিকিৎসা এবং খুবই স্বল্প খরচে চিকিৎসা করানো যায়, তাহলে আমাদের এই নারায়ণগঞ্জের যা শ্রমজীবী দরিদ্র মানুষ এরা উপকৃত হবে এবং একটা প্রপার ট্রিটমেন্ট পাবে। এটার জন্য আমরা খুব ভালো একটা ভূমিকা নিব আমরা যদি নির্বাচিত হতে পারি। এর বাইরে আরও অনেক বিষয় আছে, যেমন আপনার এখানে দখলদারিত্ব আছে, এখানে মাদক আছে, এখানে সন্ত্রাস আছে, এখানে প্রতি 2 দিন 4 দিন পরপরই দেখবেন শীতলক্ষায় লাশ পাওয়া যায়, নতুবা খালে লাশ পাওয়া যায়, নতুবা একটা মৃতদেহ বাড়িতে পড়ে আছে, এগুলি হত্যাকাণ্ডগুলি দেখা যায়। ফলে এগুলি বন্ধ করার জন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে একটা কার্যকরী জায়গায় নিতে হবে। সেক্ষেত্রেও আমি নির্বাচিত হলে এই বিষয়টার উপর আমি খুবই গুরুত্ব আরোপ করব বলতে পারি। আরেকটি কথা বলতেই হয়, সেটা হলো নারায়ণগঞ্জ শহরটা একদিকে শীতলক্ষা, আরেকদিকে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাটা নারায়ণগঞ্জ 5 আসনে নেই, নারায়ণগঞ্জ 4-এর পাশে সেটা। আর নারায়ণগঞ্জ 5 আসনের বুড়িগঙ্গার থেকে আরেকটু সামনে আগালে সেখানে আছে ব্রহ্মপুত্র। দুইটাই দূষিত এবং সেখানে দখলদারিত্বের কারণে এই নদীগুলির একটা ভয়াবহ অবস্থা, এবং বিভিন্ন ফ্যাক্টরিগুলি যে এখানে এই বর্জ্য ফালায়, ফলে এখন আপনি শীতলক্ষায় মাছ পাবেন না, এবং শীতলক্ষার ঘাট এপার থেকে ওপারে গেলে মনে হবে আপনি নর্দমা পার হচ্ছেন ওখানে। ফলে শীতলক্ষাকে দূষণমুক্ত করা, ব্রহ্মপুত্রকে দূষণমুক্ত করা, দখলমুক্ত করা, একই সাথে এখানে যে খালগুলি ছিল, নারায়ণগঞ্জে খুব মনোরম খাল ছিল, আমরা ছোটোবেলায় এই খালে নৌকা দিয়ে গিয়েছি, এখন আপনি খাল খুঁজে পাবেন না। তো সেই খালগুলির দখল মুক্ত করা এবং খালগুলিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, এই বিষয়টার উপর আমরা খুব গুরুত্ব আরোপ করছি। আমি নির্বাচিত হলে এই কথাটা বলতে পারি যে মানুষের এই দাবিগুলি আমি সংসদে নিয়ে যেতে পারব, এবং একজন এমপির পক্ষে এগুলি প্রতিষ্ঠা করা সম্ভব না, কিন্তু এগুলি নিয়ে যদি এই সংসদ সদস্যরা উদ্যোগ নেয়, তাহলে সরকার সেখানে ভূমিকা নিতে বাধ্য হয়। এবং আমি এটাও বলি যে আমি অতীতে যেমন তাদের জন্য আন্দোলন করেছি, নির্বাচিত হলেও তাদের পাশে সবসময় থাকব, সংসদে তাদের নিয়ে কথা বলবো এবং তাদের নিয়ে রাজপথেও আমি কাজ করে যাব। আর এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ভোটের যে লড়াই, সেই লড়াইয়ে আপনাকে শুভকামনা জানাচ্ছি। আমিও যারা এই অনুষ্ঠানটা দেখবেন সেই দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং আপনারা যা সাংবাদিকবৃন্দ এখানে যারা আমার সাক্ষাৎকার গ্রহণ করছেন, আপনাদেরকেও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, ভোটের মাঠের যে আমেজ, সেই আমেজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয়। সুষ্ঠু নির্বাচন হলে ভোটারের যে ভোটের অধিকার করার যেই ন্যূনতম যে নাগরিক অধিকার, সেটি প্রতিষ্ঠিত হবে। এর পাশাপাশি প্রার্থীরা যেই মৌলিক অধিকারগুলো নিয়ে কথা বলছেন, তাদের যে সুচিন্তিত মত প্রকাশ করছেন, জয় পরাজয় যাই হোক, জয়ী প্রার্থী যারা থাকবেন তারা যদি সকলের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করেন, তবে প্রত্যেকটি আসনের ভোটারদের জন্য যে মৌলিক অধিকার, সেটি প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি আসন বদলে যাবে। এভাবেই বদলে যাবে হয়তো গোটা দেশ। ভোটের আমেজে থাকুন। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।